সাতকাণ্ড রামায়ণ পড়ার পর যে মানুষগুলো শেষ পর্যন্ত বাতিলের তালিকায় চলে গেলেন তাদের এবার কি হবে? আর সবথেকে বড় কথা, তাদের পাশে কারা থাকছেন? আরও একটা বড় কথা, কাদের দোষে এই দুর্গতির শিকার হতে হলো ওই নাগরিকদের? দেখুন, সাপ্লিমেন্টারি লিস্ট যেটা প্রথম বেরিয়েছে, সেই লিস্টে খুব চূড়ান্তভাবে না জানা গেলেও মোটামুটি বোঝা যাচ্ছে যে 29 লাখের মতো ভোটারের ভাগ্য নির্দিষ্ট হয়েছে এবং এদের মধ্যে 8 থেকে 10 লাখ নাম বাদ গিয়েছে, অর্থাৎ ভোটার তালিকায় তারা আর বৈধ ভোটার থাকছেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ইঙ্গিত দিয়েছিলেন তার কাছে এরকমই খবর আছে, 8 থেকে 10 লাখ প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে বাদ চলে যাচ্ছেন। যে মুখ্যমন্ত্রী এক সময় জোর গলায় বলেছিলেন একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও আমরা ছাড়ব না, সেই মুখ্যমন্ত্রী যখন তার নির্বাচনী প্রচার শুরু করছেন উত্তরবঙ্গে, সেখানে আক্ষেপ করছেন মহিলাদের নাম বাদ দেওয়া হয়েছে, প্রতিহিংসামূলক আচরণ বিজেপির। কিন্তু প্রশ্ন হচ্ছে, পরিস্থিতি এরকম হলো কেন? কেন দেশের সর্বোচ্চ আদালতকে বলতে হলো যে আমরা দেখতে পাচ্ছি জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্যের একটা এমন সম্পর্ক তৈরি হয়েছে যেখানে কোনো বিশ্বাস নেই একে অপরের প্রতি, ট্রাস্ট ডেফিসিট। আরও যে রাজ্যগুলোতে হয়েছে, সব মিলিয়ে 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চালু হয়েছিল, সেখানে কোথাও এই রকম পরিস্থিতি নেই। মাননীয় প্রধান বিচারপতি ভারতের সুপ্রিম কোর্টের, তিনি শেষ শুনানিতে এই কথা উল্লেখ করেছেন। কেন এরকম সম্পর্কের অবনতি হলো রাজ্য সরকারের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের? এবং এই সম্পর্কের অবনতির খেসারত কি ওই সাধারণ মানুষগুলো দিচ্ছেন যাদের নাম শেষ পর্যন্ত তালিকা থেকে বাদ চলে যাচ্ছে? শুধুমাত্র ভোটাধিকার খোয়াচ্ছেন তারা, নাকি তার থেকেও অনেক কিছু বেশি খোয়াতে হবে আগামী দিনে? যদিও নির্বাচন কমিশন বলছে তাদের কাজ শুধুমাত্র বৈধ ভোটার বা অবৈধ ভোটার চিহ্নিত করা, নাগরিক বা নাগরিক নন এটা তাদের পেরিফেরির মধ্যে পড়ে না। কিন্তু খোদ মুখ্যমন্ত্রী যখন যখন রাজনৈতিক প্রচারে বেরিয়েছেন, ভোটের প্রচারে বেরিয়েছেন, সেখানকার জনসভায় তিনি আশঙ্কা প্রকাশ করছেন যাদের নাম বাদ দেওয়া হয়েছে এবার এনআরসি হবে এবং এনআরসি করে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। আপনি জানেন, যদি তাদের এই পরিণতির মুখোমুখি হতে হয় তাহলে সেই মানুষগুলোর জন্য আপনার দল, এখন তো সরকারের ব্যাপারে প্রশ্ন তোলা যাচ্ছে না, কারণ মুখ্যমন্ত্রী পরিষ্কার নির্বাচনী প্রচারে সভামঞ্চে দাঁড়িয়ে বলেছেন আমার হাত থেকে সব কেড়ে নিয়েছে, অর্থাৎ সরকার বা সরকারের যে উইংগুলো মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন থাকে সেগুলো কেড়ে নেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী নিজেও দাবি করেছেন। দেখুন, এখনো পর্যন্ত যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সাপ্লিমেন্টারি লিস্টের, সেই ছবিতে আরও একটা জায়গায় আশঙ্কা ঘনাচ্ছে, আরও একটা জায়গায় আনসার্টেনটি তৈরি হচ্ছে, তা হলো নির্দিষ্ট সময় পশ্চিমবঙ্গে আদৌ নির্বাচন হবে কিনা। বাকি যে 4টি রাজ্য আছে সেখানে নির্বাচন নির্দিষ্ট সময় হবে, তা নিয়ে এখনো পর্যন্ত কোনো আশঙ্কার জায়গা নেই, যদি না যুদ্ধ পরিস্থিতি একটা অন্যরকম পরিস্থিতি তৈরি করে। কিন্তু পশ্চিমবঙ্গে এই নির্বাচন সময় হবে কিনা, সাপ্লিমেন্টারি লিস্টের প্রথম পর্ব দেখে এই আশঙ্কা আরও তৈরি হয়েছে। একটু বিস্তারিত বলার আগে আপনাদের শুধু জানিয়ে রাখি, প্রথম পর্বের যে ছবিটা আমরা দেখছি, যেমন ধরুন মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, এই সমস্ত জেলাতে অনেক বেশি মানুষ ছিলেন যারা অ্যাডজুডিকেটেড ছিলেন, অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন ছিলেন। এখানে সুজাপুর, মালদার একটা কেন্দ্র, সব থেকে বেশি ভোটার, বিধানসভা কেন্দ্র হিসেবে সব থেকে বেশি ভোটার আন্ডার অ্যাডজুডিকেটেড ছিলেন। এখানে 1,34,521 জন। এই যে প্রথম লিস্টটা বেরিয়েছে, প্রথম লিস্টে 3,595 জন বাদ গেছেন। কিন্তু উল্লেখযোগ্য হচ্ছে প্রথম লিস্টে যে কটা সব মিলিয়ে বুথ আছে সুজাপুরে, তার অ্যারাউন্ড 25% বুথের ফলাফল এটা। 25% বুথের আন্ডার অ্যাডজুডিকেটেড যারা, তাদের একটা ভাগ্য নির্ধারিত হয়েছে। 75% বুথের ভোটারদের এখনও ভাগ্য নির্ধারিত হয়নি। যদি ডিলিশন রেটটা একই থাকে তাহলে আরও অন্তত 17,000 নাম শুধু এই কেন্দ্র থেকে, বিধানসভা কেন্দ্র থেকে বাদ চলে যাবে। অর্থাৎ 3,000, 3,500 অলরেডি গেছে, আরও প্রায় 17,000, মানে 20,500 ভোটারের নাম এই কেন্দ্র থেকে পুরোপুরি বাদ চলে যাবে।
আর আরেকটা যেটা আমি এর আগেও আপনাদের বলেছি, মহিলাদের নাম বাদ যাচ্ছে বেশি। মহিলাদের নাম বাদ যাচ্ছে, এটার সঙ্গত কারণ আছে। মহিলাদের পক্ষে যে কোনো কাগজপত্র জোগাড় করার কঠিন। তাদের কাগজ দিয়ে তো প্রমাণ করতে হবে যে তিনি এই দেশের নাগরিক, তিনি এই দেশে 2002 সালের আগে থেকে আছেন। কিন্তু সেই কাগজপত্র অধিকাংশ গ্রামে গঞ্জে মহিলাদের পক্ষে জোগাড় করা কঠিন। আর এখন তো পুরো বিষয়টা জুডিশিয়াল অফিসাররা দেখছেন। জুডিশিয়াল অফিসাররা যখন কাজ করেন, স্বাভাবিকভাবেই তারা তথ্য এবং প্রমাণের ওপর অনেক বেশি গুরুত্ব দেবেন। সেখানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, সেখানে কোনো স্পেশাল কেস কনসিডারেশন, এগুলোর সম্ভাবনা কমে যায়। প্রশাসনিক আধিকারিকরা যদিও এগুলোকে নিয়ে কিছুটা চিন্তাভাবনা করতেন, জুডিশিয়াল অফিসাররা শুধু দেখবেন কাগজ। কাগজ থাকলে আপনি আছেন, কাগজ না থাকলে আপনি নেই। ফলে মহিলাদের পক্ষে এই ব্যারিয়ার ডিঙিয়ে যাওয়াটা অনেক বেশি কঠিন, এবং সেটাই দেখা যাচ্ছে। সুজাপুরে পুরুষদের নাম যত না গেছে, যত না ডিলিট হয়েছে, তার থেকে 21% বেশি ডিলিট হয়েছে মহিলাদের নাম। আর আরেকটা কেন্দ্রের নাম বার পাচ্ছি, মালতীপুর, যেখানে 67% মহিলারা বেশি বাদ গেলেন নির্বাচনের ভোটার তালিকা থেকে। এবার আসা যাক ভবিষ্যতের দিকে। আমি কেন বলছিলাম যে নির্বাচন পশ্চিমবঙ্গের সময়ে হবে কিনা, নির্ধারিত দিনে হবে কিনা, এটা আরও আনসার্টেন হয়ে পড়েছে। দেখুন, পশ্চিমবঙ্গে নির্বাচন হবে দুটো ফেজে। প্রথম ফেজ, যার জন্য এই সাপ্লিমেন্টারি লিস্ট ফাইনালি বেরিয়ে যেতে হবে। প্রথম ফেজে যে কটা কেন্দ্র আছে, সেই কটা কেন্দ্রে সাপ্লিমেন্টারি লিস্টের একটা ফাইনাল যেটা বেরিয়ে যেতে হবে, সেটা হচ্ছে 29শে মার্চের ভেতরে। সাপ্লিমেন্টারি লিস্টে প্রথম ফেজে থাকা প্রতিটি বুথে যাদের আন্ডার অ্যাডজুডিকেশন আছেন, তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে নির্বাচন কমিশনকে, বা এখন যারা কাজটা করছেন জুডিশিয়াল অফিসারদের। আর সেকেন্ড ফেজে যে কেন্দ্রগুলো আছে, তার জন্য ফাইনাল লিস্ট বেরিয়ে যেতে হবে 1 এপ্রিলের মধ্যে, এপ্রিলের প্রথম দিনের মধ্যে। আর কটা দিন বাকি আছে? 4 দিন পরে প্রথম ফেজের সব কটা বুথের ফাইনাল লিস্ট বের করা কি সম্ভব? 6 দিন পরে কি দ্বিতীয় ফেজের সব বুথের ফাইনাল লিস্ট বের করা সম্ভব? আপাত দৃষ্টিতে কিন্তু মনে হচ্ছে না সম্ভব। দেখুন, নির্বাচনের নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী, প্রথম ফেজে নমিনেশনের যে শেষ দিন, সেই দিনকে কিন্তু ফ্রিজ হয়ে যাবে ভোটার তালিকা। সেটাই ফাইনাল ভোটার তালিকা, আর তার পরিবর্তন করা যাবে না। প্রথম ফেজের জন্য এই ডেটটা হচ্ছে 6 এপ্রিল। আর পশ্চিমবঙ্গের দ্বিতীয় ফেজের ইলেকশনের জন্য এই ডেটটা হচ্ছে 9 এপ্রিল। অর্থাৎ 6 এপ্রিলের পরে আর ভোটার তালিকা সংশোধন বা সংযোজন করা সম্ভব নয় আইন অনুযায়ী। আর 9 এপ্রিলের পরে দ্বিতীয় ফেজে যে বুথ বা যে কেন্দ্রগুলোয় নির্বাচন হবে, সেখানে ভোটার তালিকায় আর নড়চড় করা সম্ভব নয়। কিন্তু 6 বা 9 এপ্রিলের মধ্যে এই সমস্ত ভোটার তালিকা ফাইনাল করে ফেলা কি সম্ভব হবে? যদি সম্ভব না হয়, তাহলে সর্বোচ্চ আদালত কিন্তু ইঙ্গিত দিয়ে রেখেছে তারা এই দিন বাড়ানোর কথা ভাবতে পারেন। দিন যদি বাড়ানোর কথা ভাবেন, সেক্ষেত্রে ভোটার তালিকা চূড়ান্ত না হলে নির্বাচন হয় না। অর্থাৎ 6 তারিখ পর্যন্ত যে চূড়ান্ত তালিকা, তার বেসিসেই নির্বাচন হয়ে যাক, এই ব্যাপারে সিদ্ধান্ত হবে কি হবে না, সেটা কিন্তু এই মুহূর্তে আনসার্টেন। কিন্তু আমি যে আনসার্টেনটির কথা বলে শুরু করেছিলাম, সেটা আরও বেশি মারাত্মক বেশ কিছু ভারতীয় নাগরিকের জন্য, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ল। এখন প্রাথমিকভাবে নির্বাচন কমিশন যে হিসেবে কাজ চালু করেছিল, বাকি 11টা জায়গায় সেই হিসেবে নাম বাদ পড়েছে যেটুকু পড়ার। পশ্চিমবঙ্গের থেকে তো আদালতে নির্বাচন কমিশন দাবি করেছে গুজরাটে অনেক বেশি মানুষের নাম বাদ পড়েছে, কিন্তু তারপরে যেটা ফাইনাল হয়েছে সেটার উপরে কাজ চলছে, সেটা নিয়ে কারোর ভেতরে কোনো বিতর্ক নেই। কিন্তু পশ্চিমবঙ্গে তা হলো না, রাজ্য বিরোধিতা করলো, এবং তারপরে শুধু পশ্চিমবঙ্গের জন্য নির্বাচন কমিশন নিয়ে এলো এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, এবং তার ফলে দেখা গেল অনেক বেশি মানুষ প্যাঁচের মধ্যে পড়েছেন। এই জন্যই আমি প্রথমেই প্রশ্নটা করেছিলাম যে এর দায় কে নেবেন? যে এত বেশি মানুষ, অনেক বৈধ ভোটারই এর জন্য প্যাঁচে পড়ে গেলেন। এই যে লড়াইটা রাজায় হলো, তার ফলে বহু বৈধ ভোটার কি প্যাঁচে পড়ে গেলেন। এবার আপনি চিন্তা করুন, যারা নাম যাদের বাদ গেল, তারা কি করবেন? ট্রাইব্যুনালে যেতে হবে। 19টা ট্রাইব্যুনাল তৈরি হয়েছে 19 জন অবসরপ্রাপ্ত বিচারপতির আন্ডারে, কিন্তু তাদের এখনো অফিস নির্দিষ্ট হয়নি।
কোথায় তারা তাদের দপ্তর করবেন সেটা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। যে কোনো সময় হয়েও যেতে পারে, কিন্তু তারপরে ওই সুজাপুরের মানুষ, ধরুন কোনো গরিব কৃষক, তার অক্ষরজ্ঞান সীমিত, সেই মানুষটি কিভাবে ওই ট্রাইব্যুনালে পৌঁছবেন? কজন এরকম যারা বাদ পড়ছেন তাদের এরকম কজনের পক্ষে ইন্টারনেট অ্যাক্সেস করা সম্ভব যে তারা অনলাইনে আবেদন করবেন? তাদের যদি অক্ষরজ্ঞান সীমিত হয়, তাদের কে সাহায্য করবে এই আবেদন করার জন্য? একটা সময় তৃণমূল কংগ্রেস গ্রামে গ্রামে ক্যাম্প করেছে। পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী তার ভাষণ অনুযায়ী, তখনও তো তার কাছ থেকে কিছু কেড়ে নেওয়া হয়নি, পশ্চিমবঙ্গ সরকার ক্যাম্প করেছে। এবার এই পর্যায়ে যারা বাদ পড়ছেন তাদের ট্রাইব্যুনালে যাতে তারা গিয়ে দাঁড়াতে পারেন, তার জন্য প্রয়োজনীয় আইনি সাহায্য কারা করবেন? তাদের কাছে প্রয়োজনীয় ইন্টারনেট অ্যাক্সেস কারা পৌঁছে দেবেন? কোথায় হবে ক্যাম্প? প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনী প্রচারে ব্যস্ত। তারা কি নির্বাচনী প্রচার ছেড়ে ওই বাদ পড়া মানুষগুলোর পাশে, যারা বৈধ হতে পারতেন কিন্তু এই প্যাঁচে যারা অবৈধ হয়ে গেলেন, যাদের নাম বাদ চলে গেল, তাদের পাশে গিয়ে দাঁড়াবে কোনো রাজনৈতিক দল? আমরা কি দেখব এই নির্বাচনী আবহে, নির্বাচনী প্রচারের ব্যস্ততার মধ্যে ক্যাম্প তৈরি হচ্ছে ওই মানুষগুলোকে সাহায্য করার জন্য, তাদের ট্রাইব্যুনালের কাছে পৌঁছতে সাহায্য করার জন্য? যদি তা না হয় তাহলে ওই মানুষগুলোর মধ্যে কত পার্সেন্ট আলটিমেটলি এই ট্রাইব্যুনালে গিয়ে পৌঁছবে? আর যারা ট্রাইব্যুনালে পৌঁছতে পারবেন না, যাদের নাম শেষ পর্যন্ত ভোটার লিস্টে উঠবে না, তাদের ভবিষ্যৎ কি হবে? যারা অবৈধ, আমি তাদের কথা বলছি না, কিন্তু এই প্যাঁচে যদি কিছু বৈধ ভোটার বাদ চলে যায়, যে রাজনৈতিক নেতারা বলেছিলেন একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও আমরা ছাড়ব না, যে রাজনৈতিক নেতারা বলেছিলেন দরকার হলে আমরা দিল্লি নিয়ে যাব সাধারণ মানুষকে, বহু সংখ্যায় সাধারণ মানুষ দিল্লি গিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করবে, তারা এই মানুষগুলোর জন্য কি করছেন? যারা বিজেপির নেতা অনেকে বলেছিলেন যে একজন বৈধ ভোটারেরও নাম বাদ যাবে না, এই গ্যারান্টি তারা দিচ্ছেন, তারা এই মানুষগুলোর জন্য কি করছেন? রাজায় রাজায় যে যুদ্ধ হলো, তার ফলে এরকম অনেক উলুখাগড়া যাদের নাম শেষ পর্যন্ত ভোটার তালিকায় থাকবে না, তাদেরকে এই ট্রাইব্যুনালে বিচার পাওয়ার জন্য নিয়ে যাওয়ার সময় যেন রাজনৈতিক নেতাদের, রাজনৈতিক দলগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে, প্রয়োজনীয় দায়িত্ব পালন করতে দেখি আমরা।